গেল ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ মরণ ছোবলের শিকার হলেন আরও ৯ জন। আর এই সময়ের মধ্যে নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৩০৯ জন ব্যক্তি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ৪,৯৯৮ জন, আর মৃতের সংখ্যা ১৪০ জনে। এদিকে নতুন করে ২টি জেলায় করোনা রোগী শনাক্তের মধ্য দিয়ে ৪টি বাদে দেশের সব জেলায় করোনা রোগী শনাক্তের কথা জানালো স্বাস্থ্য অধিদপ্তর। মানব রেজার রিপোর্ট। গেল ২৪ ঘন্টায় ৩,৪২২ জনের নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ ধরা পড়ল ৩০৯ জনের দেহে। তার আগে ২৪ ঘন্টার তুলনায় যা ১৯৪ জন কম, তবে বেড়েছে মৃতের সংখ্যা। আমাদের গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৯ জন। শঙ্কার খবর হলো এ সময় নতুন কেউ সুস্থ হয়নি। মৃত ৯ জনের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ, যাদের ৩ জনের বাসা ঢাকায়। এ পর্যন্ত মোট মৃত্যু ১৪০ জন। আজকের ৯ জনের মধ্যে ৭ জনেরই বয়স ৭০ ঊর্ধ্ব। এই ৯ জনের মধ্যে ঢাকায় ৩ জন, ঢাকার বাইরে ৬ জন, নারায়ণগঞ্জে ২ জন, টাঙ্গাইলে ১, মাদারীপুর ১, ময়মনসিংহ ১ এবং জয়পুরহাটে ২ জন মৃত্যুবরণ করেছেন। করোনা মহামারীর মধ্যে এবার রমজান শুরু হওয়ায় ইফতার গ্রহণে বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। যতটা সম্ভব তেলে ভাজা এবং চর্বিযুক্ত খাবার পরিহার করুন। খাদ্য তালিকায় টাটকা ফল ও সবজির পরিমাণ বেশি রাখুন। ইফতারের পর পানি সহ তরল জাতীয় খাবার বেশি পান করুন। ব্রিফিং এ জানানো হয়, করোনা চিকিৎসায় দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নেই। এ পর্যন্ত ৬৪ জেলার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬০ জেলায়। এর বাইরে আছে কেবল রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা। মারুফ রেজা, RTV, ঢাকা। আজ থেকে শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। গতকাল ১৪৪১ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে শুরু হলো প্রথম রমজান। করোনা ভাইরাসের কারণে এবার মাহে রমজান পালিত হচ্ছে আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে। জরুরি পরিষেবা ছাড়া দেশব্যাপী চলছে সরকারি সাধারণ ছুটি। অন্যবারের মতো এবার ইফতারি বাজার বসবে না। তারাবি নামাজ মসজিদের পরিবর্তে সবাইকে নিজ নিজ বাসায় আদায়ের অনুরোধ করা হয়েছে। মসজিদে তারাবি হলেও সেখানে ২ হাফেজ সহ সর্বোচ্চ ১২ জন অংশ নেয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। করোনা পরিস্থিতিতে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইফতার ও পরবর্তীতে ক্যালোরি জাতীয় খাবার, রঙিন শাকসবজি, ফল, ছোলা, বাদাম ও ভিটামিন সি জাতীয় খাবার রাখার পরামর্শ পুষ্টিবিদদের। পানি শূন্যতার ঘাটতি পূরণে প্রচুর পানি ও তরল খাবারের কথাও বলেছে চিকিৎসকরা। নিয়ম করে হলুদ চা পান শরীরে অ্যান্টিবডি তৈরিতে বিশেষ সহায়ক বলে জানান চিকিৎসকরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শান্তির বার্তা নিয়ে মুসলিম উম্মার জীবনে এলো পবিত্র মাহে রমজান। তবে মহামারী করোনার কারণে চিরচেনা সেই দৃশ্য পাল্টে গেছে। রাজধানীর মোড়ে মোড়ে নেই বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসা দোকানপাট। নামি দামি দোকানেও তৈরি হচ্ছে না ইফতার। কোথাও নেই ইফতার মাহফিল। ঘরোয়া পরিবেশে ইফতার আয়োজন করেছেন ঘরবন্দি মানুষ। মহামারী করোনা থেকে সুরক্ষিত রাখতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজাদারদের খাদ্যাভ্যাসে সুষম খাবার রাখার পরামর্শ পুষ্টিবিদদের। সুষম ডায়েট পরিকল্পনা করে রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। পানি শূন্যতার ঘাটতি পূরণে ইফতারে ফলের জুস কিংবা তরল জাতীয় খাবার রাখার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার খেতে হবে। আমাদের প্রতিদিনের খাবারে এখন খেয়াল রাখতে হবে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল এই জাতীয় প্রোটিন জাতীয় খাবার রাখতেই হবে। সেটা ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত আমরা যা যা খাবার খাই এর মধ্যে রাখতে হবে। ভাজা পোড়াটা না খাওয়াই ভালো, তাহলে শরীরটা খারাপ হয়ে যাবে। আর ওই যে শাকসবজি, ফলমূল যা বলেছেন পরে যেমন অবশ্যই খাওয়া ভালো। সালাদ খাওয়া ভালো, বাঙ্গি কেন যে কোনো ফল খাওয়া ভালো। আর সালাদও আমরা ওই যে গাজর, শসা, টমেটো এগুলো কাঁচা খাওয়া যাবে। ভালো করে স্বাভাবিক পানিতে ভালো করে ধুয়ে তারপর খেলে ভালো। হলুদ চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ কার্যকরী। খুব সহজেই এই হলুদ চা বানিয়ে ফেলা যায়। পানির মধ্যে আদা, গোলমরিচের গুঁড়ো, লং দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে 1 থেকে 2 চিমটি হলুদ মিশিয়ে নিতে হবে। যাদের ডায়াবেটিক নেই তারা মধু মিশিয়ে নিতে পারেন। এ চায়ে প্রচুর অ্যান্টিভাইরাস উপাদান আছে। ইফতারের পরে এ চা 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা।
রোজার মাসে নিত্যপণ্যের দাম ঠিক রাখতে রাজধানীর বিভিন্ন বাজারে মাসব্যাপী অভিযান চালাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারই অংশ হিসেবে সকালে রাজধানীর শ্যামবাজার এলাকায় অভিযান চালায় এই সংস্থাটি। এ সময় স্বাভাবিকের চেয়ে বাড়তি দাম রাখায় এক দোকানিকে 20,000 টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এমন অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে আর সত্যিকার অর্থে কিন্তু আছে, কিন্তু কিছু কিছু ব্যবসায়ী যে এলসি পণ্য যেগুলো এগুলোর ক্ষেত্রে কারসাজি করার চেষ্টা করেছেন, এর বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান আমাদের থাকবে। ভোলা পানিতে মাছ শিকার করে অতিরিক্ত মুনাফা ফায়দার দিন শেষ। অবশেষে হস্তান্তর করা হলো গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার নমুনা কিট। তবে এই অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সব ঠিক থাকলে দ্রুত এই কিটের মাধ্যমে ব্যাপকভাবে পরীক্ষা শুরু করা যাবে বললেন সংস্থার ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শরীয়ত খানের রিপোর্ট। শনিবার সকালে নির্ধারিত অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের জন্য গণস্বাস্থ্যের তৈরি করোনা ভাইরাস পরীক্ষার নমুনা কিট সরকারের কাছে হস্তান্তরের কথা ছিল। গণস্বাস্থ্যের কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের সিডিসির প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত হলেও অজানা কারণে আসেননি সরকারি কোনো সংস্থা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। শুধু এইটুকু বলছি, প্রাইমারি স্ক্রিনিং এ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন, আইইডিসিআর, বিএসএমএমইউ ও আইসিডিডিআর এর প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক কয়েকটি সংস্থার প্রতিনিধিদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। নির্ধারিত সময়েও কোনো প্রতিনিধি না আসায় যুক্তরাষ্ট্রের সিডিসির বাংলাদেশের প্রতিনিধির কাছে কিট হস্তান্তর করে গণস্বাস্থ্য। অন্যদের কাছে কিট পৌঁছে দেওয়া হবে বলে জানান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। এটা বিরাট পৃথিবীর পরিবর্তন আনতে পারে, চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করবে, চিকিৎসা ব্যবস্থা সবার প্রাপ্যের রোধ আসবে। ওনারা যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে দেব। ওনারা যাকে ইচ্ছা তাকে দিয়ে পরীক্ষা করাবেন। সেই যেটা আছে আজকে এখানে সিডিসি আছে, তারা তো আমরা দিয়ে দেব, তারা নিজেরাও দেখতে পারবেন এবং সরকারের অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গাতে যেভাবে করে সেই পদ্ধতিতে যাবে। করোনা ভাইরাস শনাক্ত পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে উদ্ভাবিত নতুন টেস্টিং কিট GR-COVID-19.blot এর মাধ্যমে পরীক্ষা চালিয়ে আশানুরূপ ফল পেয়েছেন বিজ্ঞানীরা। আমরা মূলত 3টি অ্যান্টিবডিকে একত্র ডিটেক্ট করতে সমর্থ হয়েছি, যার জন্য আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই দুটো টেস্টকে একত্রিত করার জন্য আমরা 100% রোগীকে শনাক্ত করতে পেরেছি। এটি একটা আমাদের খুব বড় অ্যাচিভমেন্ট। আমরা বলছি, যখন আপনি অ্যান্টিজেন করবেন তখন আপনি আসলে 68% মানুষের পজিটিভ পাবেন, কিন্তু যখন আপনি অ্যান্টিবডি করবেন 93% পাবেন। কিন্তু আমি বলছি যে আপনি তো আসলে দেখতে চাচ্ছেন কার করোনা হয়েছে কার হয়নি। কেউ অ্যাকিউট ফেজে থাকবে, কেউ কনভালেসেন্স ফেজে থাকবে, অর্থাৎ সেরে যাওয়ার অবস্থায় আছে, কেউ বাজে অবস্থায় অর্থাৎ রোগের খুব খারাপ অবস্থায় আছে। সেই দুইটা ধরার জন্য আমরা যেটা করেছি যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একসাথে করে দিয়েছি। আমরা গত মার্চ মাসের 18 তারিখে প্রথম আমরা ওনাদের কাছে দরখাস্ত করি এবং সেই দরখাস্ত এখন একটা প্রক্রিয়া ধাপে ধাপে কাজ চলতেছে। এখন পর্যন্ত ওনারা আমাদেরকে প্রোডাক্ট ডেভেলপমেন্টের অনুমতি দিয়েছে। এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমরা করেছি। এই প্রোডাক্ট ডেভেলপমেন্টটা যেহেতু আজকে ওনারা আসতে পারেননি, আমরা আগামীকাল ওনারা আমাদেরকে দুপুরে 12টার সময় দিয়েছেন, আমরা সেটা ওনাদেরকে হস্তান্তর করব। সরকার অনুমোদন দিলে খুব দ্রুত এই কিটের মাধ্যমে করোনা পরীক্ষা শুরু করা যাবে বলে জানান সংস্থাটির ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমরা প্রায় নিশ্চিত যে এটা সরকার এটা অনুমোদন দেবে। এক সপ্তাহের মধ্যে আমাদেরকে অনুমোদন দিলে আমরা পরবর্তী সপ্তাহে অনেক উৎপাদন করব। তারপরে নিয়ে থাকবে সরকার আমাদের কাছ থেকে, আমরা খুব অল্প খরচে দিতে চাই। এর আগে গত 11 এপ্রিল কিট হস্তান্তরের কথা থাকলেও একদিন আগে তা স্থগিত করে গণস্বাস্থ্য কেন্দ্র। তখন বৈদ্যুতিক ও যান্ত্রিক সমস্যার কারণে কিট উৎপাদনে বিলম্বের কথা বলা হয়েছিল। আমরা যদি 250 টাকা নেই, তারা 300 টাকা সর্বোচ্চ নিতে পারবে। শরীয়ত খান, RTV, ঢাকা। করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং ঘর থেকে মানুষকে বের হওয়া আটকাতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রবেশ ও মূল সড়কে কিছুটা কঠোরতা লক্ষ্য করা গেলেও পাড়া মহল্লায় জনসমাগম চোখে পড়ার মতো। এদিকে রোজার মাসে নিত্যপণ্যের দাম ঠিক রাখতে রাজধানীর বিভিন্ন বাজারে মাসব্যাপী অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দীপ্ত চন্দ্র পালকে সাথে নিয়ে মারুফ রেজা রিপোর্ট। রোজার প্রথম দিনের সকালটা ঢিলেঢালা ভাবে চললেও বেলা বাড়ার সাথে সাথে তৎপরতা দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
যদিও সে তৎপরতা কেবল মূল সড়কেই সীমাবদ্ধ থাকে, কেননা এখনো নানা অজুহাত দেখিয়ে চলাচল করছে পাড়া মহল্লার সাধারণ মানুষ। যে ভেন্ডারের কাজে হাসপাতালে যে পোশাক পাতিগুলো দেওয়া আছে এগুলো বিল আটকে গেছে, এই বিল নিতে যাচ্ছে। স্যারের শ্বশুর শাশুড়ি ওনারা বাসা একা, ওনার বাজার দিয়ে দিছে, ওনার মেয়ের জামাই, আমি দিয়ে আসবো। তবে কিছুটা কঠোরতা দেখা যায় ঢাকার প্রবেশ পথগুলোতে। প্রয়োজনে নাকি অপ্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন প্রশ্নের মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। প্রথম দিনের বিবেচনায় আজকে পর্যন্ত মানুষ কিন্তু যথেষ্ট সচেতন হয়েছে, বাট কিছু কিছু বিষয় থাকে, যেমন যাদের কাছে রাস্তাঘাটে দেখা যায় তারা কিন্তু বাজার করার জন্য, ওষুধ কেনার জন্য এই সমস্ত কাজে বের হচ্ছে, আর যারা অপ্রয়োজনে ঘোরাঘুরি করছে অহেতুক তাদেরকে কিন্তু আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি। করোনায় রাস্তার পরিস্থিতি সামাল দিতে যখন ব্যস্ত আইন শৃঙ্খলা বাহিনী, তখন দাম বাড়িয়ে বাজার পরিস্থিতি ঘোলা করার চেষ্টায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। শনিবার দুপুরে রাজধানীর শ্যামবাজারে এমনি এক দোকানিকে 20,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে, আর সত্যিকার অর্থে কিন্তু আছে, কিন্তু কিছু কিছু ব্যবসায়ী যে এলসি পণ্য যেগুলো, এগুলোর ক্ষেত্রে কারসাজি করার চেষ্টা করেছেন। এর বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান আমাদের থাকবে। ভোলা পানিতে মাছ শিকার করে অতিরিক্ত মুনাফা ফায়দার দিন শেষ। সংস্থাটি জানায়, এখানে শেষ নয়, বরং আগামীতে এমন অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। করোনা ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। পাটুরিয়া, দৌলতদিয়া, নৌপথ ও ঢাকা আরিচা মহাসড়কে ঢাকাগামী মানুষ ভিড় করছে। কাল থেকে রাজধানী ও আশেপাশের শিল্প কারখানা ও গার্মেন্টস খুলবে, এমন দাবি করে শ্রমিকরা কাজে যোগ দিতে ফিরছেন। চাকরি বাঁচাতে করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে ট্রাক, পিকআপ, রিকশা, ভ্যান, এমনকি পায়ে হেঁটে কর্মস্থলে ফিরছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়ায় নিষিদ্ধ যানবাহনেই যাতায়াত করছে তারা। ঢাকার উদ্দেশ্যে মাদারীপুর থেকে আসছি, যাব সাভারে। মোটরসাইকেল আসতে হয় 1200-1500 টাকা করে। কালকে আমাদের অফিস খুলবো, তাই আর কি আমরা এই যে ব্যাংকে ব্যানে যাচ্ছি। ওর বাবার অফিস খোলা, তো এর জন্য আজকে যাওয়া লাগছে। গার্মেন্টস খোলা দিয়েছে, কিন্তু কোনো পরিবহন খোলা না। অফিসে না গেলে চাকরি থাকবে না, আর গাড়িতে মনে করেন 50 টাকার ভাড়া 300 টাকা নিতে। করোনা ভাইরাস সম্পর্কে দেশের সকল জেলার তথ্য সংগ্রহ করতে দিনরাত কাজ করছেন একদল চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই করোনা মোকাবেলার কৌশল নির্ধারণ করছে সরকার। গত প্রায় 1 মাস ধরে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করছেন স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের সদস্যরা। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ করোনা যোদ্ধার গল্প শোনাচ্ছেন জুলহাস কবির। সকাল 9টা, রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান অফিস স্বাস্থ্য ভবনের দোতলায় একদল স্বাস্থ্যকর্মীর কর্মব্যস্ততা শুরু। প্রথম দলের এই ব্যস্ততা শেষ হবে ঠিক রাত 9টায়, অর্থাৎ 12 ঘন্টা পর। দ্বিতীয় দলের কাজ শুরু রাত 9টা থেকে সকাল 9টা। এই একই নিয়মে গেল প্রায় 1 মাস ধরে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের কাজ। মোট 8টি দলে ভাগ হয়ে এই ক্রান্তিকালে সারা দেশ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে তা সরবরাহ করেন তারা, যা বুলেটিন আকারে প্রতিদিন অনলাইনে প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। যারা ফ্রন্টলাইনের যোদ্ধা, তাদের অভিজ্ঞতাটা অন্যরকম, আর আমরা পিছন থেকে তাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন, প্রোটোকল, কিভাবে যুদ্ধ করতে হবে, তাদের রসদ, এগুলো আমরা এখান থেকে সরবরাহ করছি। এটার মধ্যে উইং আছে হচ্ছে আপনার 8টা উইং। পরে দিন শেষে এগুলোর সমন্বিত রিপোর্টটা আপনারা প্রেস কনফারেন্সের মাধ্যমে শুনতে পারেন। এই কন্ট্রোল রুম থেকেই তথ্য সংগ্রহ করে সরকার মহামারী রুখতে পদক্ষেপ নিচ্ছে। তবে করোনায় আক্রান্তের ঝুঁকি থাকলেও প্রতিদিন এমন দায়িত্ব পালনে গর্ব করছেন এই পরিচালক। এখানে আমাদের কাজ করতে একটা মনে হচ্ছে ইবাদতের মতো। সত্যি কথা, যে জুমার নামাজ পড়ে যেরকম পবিত্রতা মনে পেতাম, এই কন্ট্রোল রুমে জোহরের নামাজ পড়ে আমি সেই তৃপ্তি পাচ্ছি। কন্ট্রোল রুমের এই বাড়তি চাপের কাজকে বেশি সম্মানের বলে মনে করেন অনেক সদস্য। আমরা চিকিৎসকরা যারা কাজ করছি, যে জায়গা থেকে চাচ্ছি যে না আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিব। দেশের যে একটা ক্রাইসিস মোমেন্ট, এই মোমেন্টে আমরা যে জায়গা থেকে কাজ করছি নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে যে না, এই সময় আমি আমার বেস্ট এফোর্টটা আমি আমার জাতির জন্য, আমার দেশের জন্য দিতে পারছি। স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি বেশ কয়েকটি এনজিও এর কর্মকর্তারাও সরকারের সহযোগিতা করতে কাজ করছে এই কন্ট্রোল রুমে। আমরা মনে করি যে আমরা এই দুর্যোগ মুহূর্তে
সবার পাশে দাঁড়াতে পারছি। একজন চিকিৎসক হিসাবে যে আত্মতৃপ্তি, সেটা লাভের জন্য আমরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের এটা বরঞ্চ একটা সুবর্ণ সুযোগ দেশকে সরাসরি সেবা দেওয়ার, সেই অনুপ্রেরণা থেকে আমরা কাজ করছি। সেবা দিব এই মানসিকতা নিয়ে আমি ডাক্তার হয়েছি। আমার কোনো ভয় লাগে না, আমরা খুব কর্ডিয়ালি এই কাজটা করতে পারছি, আমার ভালো লাগছে। প্রতিদিন মহামারী থেকে মুক্তির প্রতীক্ষায় দিন কাটে এসব করোনা যোদ্ধার। সরকারের নেয়া পদক্ষেপ মেনে চললে দ্রুতই দেশ করোনা মুক্ত হবে বলে মনে করেন তারা। জুলহাস কবির, RTV, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন স্থানে 4 জনের মৃত্যু হয়েছে। ভোলা, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সাতক্ষীরায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা যান তারা। এদিকে ময়মনসিংহ মেডিকেলের 6 চিকিৎসক সহ আরও 19 জনের করোনা শনাক্ত হয়েছে। ঝিনাইদহ জেলায় প্রথম 2 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। করোনার উপসর্গ নিয়ে ভোলা সদর হাসপাতালের আইসোলেশনে এক বৃদ্ধ মারা গেছেন। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে হবিগঞ্জের একজন এবং মৌলভীবাজার শ্রীমঙ্গলে আরও একজন মারা যান। সাতক্ষীরা সদর হাসপাতালে এক যুবকের মৃত্যুর পর তার বাড়ি লকডাউন করা হয়। ঝিনাইদহ জেলায় প্রথম 2 জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। ময়মনসিংহ মেডিকেলের 6 চিকিৎসক সহ আরো 19 জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালে কর্মরত আরো 3 জনের করোনা হয়েছে গোপালগঞ্জ, নড়াইলে। 2 জনের করোনা শনাক্তের পর সিরাজগঞ্জের মনসুরনগর ইউনিয়ন লকডাউন করা হয়। কুমিল্লার মুরাদনগরে হোম আইসোলেশনে থাকা এক রোগী পালিয়ে গেছে। ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়া যাওয়ার সময় রাজবাড়ীতে স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। নতুন করে যশোর, বরিশাল, শরীয়তপুর, মৌলভীবাজার, গাইবান্ধা, ফরিদপুর ও চট্টগ্রামে 22 জনের করোনা শনাক্ত হয়। এদিকে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে করোনা টেস্ট শুরু হয়েছে। সামাজিক দূরত্ব না রেখে কুড়িগ্রামে বাজারে ভিড় করছেন মানুষ। নাদিরা সুলতানা, RTV। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে কৃষক লীগ। উপজেলার বাগমারা এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সহ সংগঠনটির 50 নেতাকর্মী এই কার্যক্রমে অংশ নেন। পর্যায়ক্রমে এলাকার সব দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া হবে বলে জানান তারা। এদিকে শরীয়তপুরের নড়িয়ায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ। উপজেলার নলতা গ্রামের কৃষক আসমা বেগমের 20 শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয় নড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বান্দরবানের লামা পৌরসভার বিলছড়ি গ্রামে এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ। এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ধান কাটার জন্য কুমিল্লা থেকে আরও 46 শ্রমিককে পাঠানো হয়েছে। সকালে নগরীর শাসনগাছা থেকে জেলা প্রশাসন ও পুলিশের ব্যবস্থাপনায় এসব শ্রমিককে পাঠানো হয়। এর আগে গেল বৃহস্পতিবার 43 জনকে পাঠানো হয়েছে। এইসব শ্রমিক মূলত বিভিন্ন সময় কাজের জন্য কুমিল্লায় আসেন। ধান কাটার মৌসুমে তারা আবার নিজ এলাকায় ফিরে যান, কিন্তু এবার লকডাউনের কারণে আটকা পড়ে গেছেন। পুলিশ জানায় বাসে শ্রমিকদের শারীরিক দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে। তাপমাত্রা পরিমাপের পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার এবং শুকনো খাবার দেয়া হয় তাদের। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সরঞ্জাম ও আর্থিক সহায়তা দিয়েছে আকিজ গ্রুপ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ ও সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার আব্দুল ওহাবের কাছে এসব উপকরণ হস্তান্তর করেন আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক শেখ জামিল উদ্দিন। এদিকে ঢাকা রেঞ্জের পুলিশ সদস্যদের মাঝে মাস্ক ও ড্রিঙ্কিং ওয়াটার বিতরণ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদের উপস্থিতিতে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। বাংলাদেশ ডাক বিভাগের সেবা প্রতিষ্ঠান নগদ এর 2 লাখ কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। নিজেদের জনসংযোগ বিভাগ থেকে নগদ জানায়
করোনা ভাইরাসে প্রতিষ্ঠানের কোনো কর্মী আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য 5 লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেয়া হবে। এছাড়া মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা নিয়েও নগদ কাজ করছে বলে জানায় ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা 6টায় এবং রাত 9টায়। করোনা নিয়ে আপনার প্রশ্ন, জিজ্ঞাসা, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভি করোনা হেল্পলাইন ফেসবুক মেসেঞ্জারে। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।